মানে মানে ভারতের আগে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বা হুম। তার আগে আমি যে বলছিলাম যে গৌতম লাহিড়ীর সাথে আমার যে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যিনি আসলে প্রতিনিয়ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের খোঁজ খবর রাখেন বা তাদের সাথে কথা বলেন, তাদেরকে প্রশ্ন করেন। তিনি বলছিলেন যে ব্যাপারগুলো এরকম যে এই পুশিন বা ডক্টর জাহিদকে কেন এরকম অপমান অপদস্থ করা হলো, এগুলো আসলে একটা চাপে রাখার কৌশল ভারতের। সেটি মানে হুম। বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দাদের আনাগোনা বেশি বা পাকিস্তানের সাথে হৃদ্যতা বেশি, এই যে ভারতকে উপেক্ষা করে চীনে যাচ্ছেন, আম, এই এই বিষয়গুলোকে তারা আমলে নিচ্ছে এবং এটার কারণে অন্যান্য জায়গা থেকে চাপগুলো আসছে এবং বাংলাদেশকে এখন তারা বন্ধুত্বের নজরের বাইরে তারা আসলে নিরাপত্তার নজরে দেখছে, কড়াকড়ি ভাবে দেখছে বাংলাদেশের ব্যাপারটা। এরকম একটা এটা বিশ্লেষণ আমি আমার শুনতে পাচ্ছিলাম। এটাতে দ্বিমত করার কারণ নাই। যে কথাগুলো আছে সেটা তো চলমান আছে, এবং সেটা যে বর্তমান সরকার আমলে শুরু হয়েছে তা না। সেটা তো ইউনূসের আমল থেকে শুরু হয়েছে, এবং বর্তমান সরকার হচ্ছে যে তার বোঝা নিচ্ছে, ইউনূসের অপকর্মের বোঝা নিচ্ছে। যে সম্পর্কটা যেভাবে ডেভেলপ করার কথা ছিল সেটা দ্রুত গতিতে হচ্ছে না। দ্রুত গতিতে না হওয়ার কারণ হচ্ছে যে পাকিস্তানের সাথে দরম মরম, ভারত সেন্সিটিভলি দেখে পাকিস্তানকে। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন মানে হচ্ছে ভারতের সাথে সম্পর্ক ডিটেরিয়রেট করা। এবং সেটা, এটা নতুন না, সেটা আগে থেকেই ভারত এত কর্তৃত্ববাদী। হুম। ভারত বাংলা শেখ হাসিনার আমল পুরোটাই চেয়েছিল যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যাতে সম্পর্ক একেবারেই না থাকে। কিন্তু বাংলাদেশ যথাযথ পলিসি নিয়েছে, বাংলাদেশ সবার সাথে সুসম্পর্ক রাখবে। পাকিস্তানের সাথে কেন রাখবে না? পাকিস্তানের সাথে সম্পর্ক যেটা অবনতি হয়েছে সেটাকে অবশ্যই সেটাকে উন্নয়ন করতে হবে। হুম। কিন্তু এই উন্নয়ন যাতে ভারতের কনসার্ন না হয় সেটা আবার দেখতে হবে। এমন এমন জি। ইস্যুস তাদের মধ্যে নিশ্চয় আছে, আমি অত ডিটেলস তো বলতে পারবো না। সেগুলো তো খেয়াল রাখা, যেগুলো ভারতের কনসার্ন আছে সেই সেই জায়গাগুলো অ্যাভয়েড করা। আমাদের সম্পর্ক হুম। থাকবে, কিন্তু জি। আমরা যাতে প্রতিপক্ষ না হয়ে যায় সেটা খেয়াল করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমি জনাব মোস্তাফিরোজ আপনার কাছ থেকে একটু এই ব্যাখ্যাটা শুনতে চাই। না, আমি একেবারে আরেকটা ভারতের। আমি আরেকটা বিষয়ে দীপু ভাইকে, আপনি যেটা বলেছিলেন, আমি দীপু ভাই কথাটা আহ, আমার মনে হয় যে দীপু ভাই কাভার করেননি, যে হাদির যে বিষয়টা টেক্সটে আসছে কেন। হুম। আপনি প্রশ্ন করেছিলেন আমরা একটু ভারতের ইস্যুটা মুক্তামণি। শেষ করে জনাব আনিস আলমগীর এটা নিয়ে তাহলে আমি আরেকবার একটু আপনার কাছে জিজ্ঞাসা করবো। হুম। আমি একটু ভারতের মানে কূটনীতিটা মোস্তাফিজের কাছে শুনে নিই। আহ, হুম। জি। দেখেন, এই যে ভারতের আহ, আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সহায়ক পরিবেশ হলে অবশ্যই প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। এই যে হুম। সহায়ক পরিবেশটা, এটা কে জি। তৈরি করবে? এটা তো ভারতই তৈরি করবে, তাই না? ভারত তো অলরেডি অনেকগুলো আহ, যে স্থলপথে বাণিজ্যের সুবিধাটা এটা বন্ধ করছে, এখনো ভিসা সহজ করেনি। তারপরে যে যেটা হলো সর্বশেষ কুশিন, হুম। তারপরে ডাক্তার জাহেদের ঘটনা, একের পর এক ঘটনা এগুলি ঘটাতে থাকবে। তারপরে সফরটা যে করবে, কি করবে? আপনি দিল্লিতে তো কুশিন বিষয়টা আলোচনায় আসলো, সমাধান হলো। তারা বললো যে না, তাদের আইনই আছে, তারা এইভাবে বহিষ্কার করবে। তো এটা এটা হইতে পারে একটা আইন? আপনি অবৈধ বা যদি কোনো বিদেশি থাকে, আপনি আইন অনুযায়ী আপনি আদালতে তুলবেন, আপনার কারাগারে নেবেন। আপনি ঠেলে হুম। পাঠাচ্ছেন, আপনি কি ঠেলে পাঠানোর আগে এই তালিকাটা কি বাংলাদেশের কাছে দিছেন যে আজকে এই 13 জন এই সীমান্ত দিয়ে যাবে, এবং এরা হচ্ছে বাংলাদেশের অমুক অমুক জায়গা? তখন বাংলাদেশ বলবে যে না, ঠিক আছে, এটা হ্যাঁ আমাদের কিনা। তারা যে মানে তারা নাকি পর্যবেক্ষণ 5 করবে। বছর আগে 2,500-এর উপরে বা 2,800 জনের মতো একটা তালিকা দিয়েছিল, সেই যাচাই বাছাই প্রক্রিয়াই এখনো শেষ হয় নাই। তাহলে আপনি ওইটাকে চাপ দেন। তাহলে বলেন বাংলাদেশকে যে আমাদের এটা একটা সময়সীমা হবে, দিল্লিতে বৈঠকে তো সেটাও নিশ্চয়ই, হইতে নিশ্চয়ই। পারতো যে হুম। 2 সপ্তাহ বা 1 সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে, এই মর্মে একটা চাপ দিতে পারতো। এই আলোচনায় তো গেল না, তারা তারা হুম। জোর করে ঠেলে পাঠাচ্ছে। আপনি চিন্তা করেন তো, এই যে আচরণটা বাংলাদেশের সাথে করছে তারা, সেই আচরণটা চীন, নেপাল, অন্য কোনো দেশের সাথে করতে পারবে? করতে পারবে না। তো এই এই ধরনের অবস্থার মধ্যে তারেক বা রহমান তার যেভাবে পুত্র। বাংলাদেশীদের সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, আর কারোর সাথে তো এইরকম ঘটনা ঘটেনি। হ্যাঁ, জি জি জি, সেটি যখন অবশ্যই। সুসম্পর্ক, চরম সুসম্পর্ক শেখ হাসিনা হ্যাঁ, আমলে, তখনও করেছে তারা। হুম। হ্যাঁ, এবং হাসিনা আমলে তো এগুলি তো যায় আসে না। বাংলাদেশের ওই সময় যদি প্রতিদিন 50-100 জন যদি মারতো, তো এটা বলতো যে এটা নিরাপত্তার কারণে, চোরাচালানের কারণে, এটা আমাদের এখনো তো তাই বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এখন এক্সাক্ট তাই। একই রকম কথা রাইট, সে বলেছেন। কথা বলছে, হুম। রাইট, একই একই সত্য কথা। তো এইরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে মানে তারেক রহমান ভারতে গেলে কি হবে? মানে কি নিয়ে আসবে, ফিরবে কি? ধরেন এই যে চীনে যাচ্ছে, চীনে যে একটা রেজাল্ট আসবে যে 3টা চুক্তি এবং 12টা এমওইউ, তার মধ্যে বড় বড় মেগা প্রজেক্ট থাকবে। মালয়েশিয়ায় যাচ্ছে, সেখান থেকে কিছু আর্ন করার ব্যাপার আছে, যে লেবার মার্কেটটা যদি মানে খুলতে পারে।
কিন্তু ভারতের কাছে আমরা কি পাবো? কোনো একটা দানা পানা, একটা দানাও তো তারা দিতে চায় না। তো এই অবস্থায়, এইরকম অবরুদ্ধ অবস্থায় আহ এরকম মানসিকতা, এটা শেখ হাসিনার আমলও যে শেখ হাসিনা কোনো কিছু পেয়েছে তাও না, হুম। শুধু দিয়েই গেছে, বলছে তো শেখ কিন্তু হাসিনা ধরেন জনাব সেটা। মোস্তফিরোজ, একটা একটা বাংলায় একটা কথা প্রচলিত আছে না, ভিক্ষা চাই না মা কুকুর সামলা। তো ধরেন আমরা যখন ভারত দিয়ে চার মানে তিন দিকে বেষ্টিত, যখন নানান রকম ভাবে তারা চাপ প্রয়োগ করতে পারে আমাদেরকে, তখন আসলে মানে আমরা হয়তো দানা পাবো না, কিন্তু আমাদের ওই যে কূটনীতির জায়গায় এমন কিছু কি মানে করার আছে বা করা দরকার কিনা, যাতে তারা আসলে কুকুর আমাদের উপর লেলিয়ে না দেয় বা আমাদের কুকুর সামলানোর কাজে ব্যস্ত সেই থাকতে না কথাটা হয়। তো বলছি, কারণ এই যে ডাক্তার জাহেদের ঘটনাটা নিয়ে আরো সম্পর্কের অবনতি হইতে পারতো, পুশিন নিয়ে আরো অবনতি ঘটাতে পারতো বাংলাদেশ। বাংলাদেশ তো বরং মেনে নিচ্ছে, বরং ওই যে যেটা বললেন সালাদিন আহমেদ তো বলছেন যে এটা মানে নিরাপত্তা চোরাচালান, এটা হুম হুম অনেকটা সেই আওয়ামী লীগের সুরটা তো তার মুখে ফুটে উঠলো। তো হুম। আর কি করবে? এর এর থেকে এখনো পর্যন্ত ভিসাটা পর্যন্ত সহজ করা হলো না, অথচ পররাষ্ট্রমন্ত্রী কিন্তু গেছেন, আনুষ্ঠানিক সেখানে বৈঠক করছে, কথা দিল যে চালু করবে, কিন্তু চালু হয় না। আপনি চিন্তা করেন তো, আমাদের মেডিকেলের যারা চিকিৎসার জন্য যেত তাদের এখন কি অবস্থা? মানে থাইল্যান্ডের এত চাপ পড়ছে, থাইল্যান্ড পর্যন্ত ভিসা বন্ধ করে দিচ্ছে। চীনে যে চিকিৎসা করে আসা, এটা কি সম্ভব? তাহলে হুম হুম। আপনি আহ, এই যে মেডিকেল প্রার্থীরা পর্যন্ত যেতে পারছে না এখন, এমন একটা অবস্থা। তো এটা দিয়ে তো আপনি এই সফর করায় লাভটা কি? প্রথম তারেক রহমান গেলে কি হইতো? কিছুই হইতো না, ওই একই এগুলো চালু করা যেত, অবস্থা। মানে যদি ধরেন প্রথম তারেক রহমান গেলে যেগুলো বন্ধ হচ্ছে, যে সম্পর্কগুলোকে খারাপ করে ফেলা হয়েছে, সেগুলোকে উন্নয়ন করার সুযোগ হতো, না, মানে সেগুলো সেটা থেকে তো আগের থেকে তো সেটা নিয়ে একটা মানে কি বলে, দুই দেশের মধ্যে বোঝাপড়া হইতে হবে, কি কি হুম হইতে পারে, নিশ্চয়ই। তার উপর ভিত্তি করে না সে যাবে ওখানে। যে কি আবেদন করে, নিবেদন করে আদায় করার ব্যাপার, এটা তো একটা সফরের আগে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা হয়, তখন ঠিক হয় যে ঠিক আছে উনি যাওয়ার পর এই ঘোষণা আসবে, কিন্তু তার তো কোনো লক্ষণ আমরা দেখি নাই। বরং এই যে চীনে লক্ষণ আমরা দেখছি না, কমা সেদিন গেল। ধরেন এই প্রসঙ্গটাতে গৌতম লাহিড়ী আমাকে বলছিলেন যে যৌথ কমিটির বৈঠক হবার কথা, অনেকগুলো পেন্ডিং, দুই দুই দেশের মানে যৌথ কমিটির বৈঠক অনেকগুলো ইস্যুতে হবার কথা। একটা হলো সীমান্ত ইস্যুতে বা দুই সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে, কিন্তু বাকিগুলোতে বাংলাদেশ নাকি শিডিউল দিচ্ছে না। মানে এটা এইগুলো যদি বৈঠকটা হয়, অনেক কিছু নাকি উন্নয়ন হওয়া সম্ভব। আমি বলেছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারোর সাথে কথা বললাম, নিশ্চয়ই এই প্রসঙ্গে কথা বলবো। মানে সেখানে কি বাংলাদেশ কোথাও মানে কম করছে বলে মনে হয় আপনার না কাছে না, কি মনে আমার হয়? আমার মনে হয় না যে বাংলাদেশ এই ডক্টর ইউনূসের মতন ওই সময় যে ইগো ধরে থাকা সেরকম অবস্থানে নেই বাংলাদেশ। এইখানে বাংলাদেশ ভারতকে আগায় আসতে হবে এবং সেই ব্যাপারে বলতে হবে যে আমরা এইগুলি কনসিডার করতে চাই। আমরা বাংলাদেশের জবাবের অপেক্ষায় আছে। গৌতম লাহিড়ী কোথা থেকে, উনি কি কোনো কূটনীতিক নাকি যে উনি হুম একটা বলে ফেললেন? হুম ভারতের হুম। কোনো কূটনীতিক কি বলছেন যে আমরা মনে করি যে হ্যাঁ পুশিন একটা সমস্যা, এটা যৌথ হুম। আলোচনা হওয়া উচিত, সীমান্ত মানে হত্যার ব্যাপারে এটা উচিত না, কথা যেদিন তো দিল্লিতে। এইখানেই যে কূটনীতিকরা কিছু বলেনি না কেন, ধরেন এই প্রসঙ্গে কোনো কিছু বললেন না, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে জবাব চাইলেন, কিন্তু জবাব পর্যন্ত এখনো পর্যন্ত না, তাদের কোনো হ্যাঁ, ব্রিফিং এ বলছেন তারা না। নিশ্চুপ ওই থাকে। ধরেন যে ওই যে হাদি হত্যাকাণ্ডের বিষয়টা যখন মমতা বললেন, আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই বিষয়ে কেন তারা বলছেন না। যখন এই প্রসঙ্গটা তাদেরকে জিজ্ঞাসা করা হলো রণধীর জয়সওয়ালকে, তিনি বললেন তিনি শোনেনি না এই ঘটনা, তিনি নাকি শোনেনি। মানে বাংলাদেশ প্রসঙ্গটা এভাবে করে সবকিছুতে এড়িয়ে যাচ্ছে মনে যেন হয়। এক্স্যাক্টলি, মানে এটা এটা খুব দুঃখজনক। এটা তারা বারবার বলছিল যে রাজনৈতিক সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হওয়া করার জন্য সেই লক্ষণ কোথায়? হ্যাঁ, এটা ঠিক, জয়শঙ্কর আসলেন, সেটা তো আহ, একটা হুম। অন্য প্রেক্ষাপটে আসলেন। তারপরে তাদের পার্লামেন্টারি স্পিকার আসলেন শুধু শপথ অনুষ্ঠানে, এই পর্যন্তই তো। হুম আর বেশি তো কোনো দৌড়ঝাঁপ দেখি না। সবচেয়ে বড় কথা বলেন এই যে পুশিন নিয়ে এবং এই ডাক্তার জাহেদের ঘটনা নিয়ে ভারতের হুম কূটনীতি দূরের কথা, আপনি আনন্দবাজার পত্রিকাতেও কোনো রিপোর্ট দেখবেন না। হুম অথচ হুম। 23শে জুন আওয়ামী লীগ কর্মসূচি যাতে করতে না পারে সে ব্যাপারে পুলিশের সতর্কতা, এটা নিয়ে বিশাল তাদের একটা যে বাংলাদেশের জন্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে দল, সেই দলের কর্মসূচি করতে দিচ্ছে না, এটা নিয়ে তাদের হাহাকার। কিন্তু কিন্তু এই যে ধরেন, পুশিন নিয়ে হ্যাঁ, সীমান্তে যে মানবতা লঙ্ঘিত হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিবৃতি দিচ্ছে, জাতিসংঘ একদম। বলতেছে যে দুই দেশের আলোচনা করা উচিত এটা নিয়ে, কিন্তু ভারতের কোনো রেসপন্স নাই।
তাদের বড় দেশ দেশের মানবাধিকার কর্মীরাও তাদের বলছে, তাদের দেশের মানবাধিকার কর্মীরাও এটা সমালোচনা করছে যে এটা পুশিন, এটার জি মানবাধিকার বিরোধী, তাদের দেশের মানবাধিকার কর্মীরাও করছেন। যাও, কিন্তু আর একটা প্রসঙ্গ, যে জ্বালানি সংকট যখন আমাদের দেশে, তখন রাশিয়ার তেল কিন্তু ভারতের মধ্য দিয়ে এসেছিল। মানে এটি একটা মানে ভালো নজির কিনা, মানে হ্যাঁ, কিছুই অবশ্যই ভালো হচ্ছে না, নজির। দানা এটা পাচ্ছি না বলছিলেন, তো তাই নিঃসন্দেহে বললাম। এটা ভালো। এবং তখন তো মনে হচ্ছিল যে এটা দিয়ে হয়তো কূটনীতির অনেক মানে বন্ধ দরজাটা খুলবে, কিন্তু সেটা তো ওইটুকুর মধ্যেই জি, সীমাবদ্ধ হলো। আর তো জি। কিছু